আমি একজন ট্রাক ড্রাইভার এবং আমার কোম্পানির কিছু অদ্ভুত নিয়ম আছে। আমি 10 বছরের বেশি সময় ধরে ট্রাক চালাচ্ছি, কিন্তু কিছুদিন আগেই আমি নতুন কোম্পানিতে যোগ দেই। আসলে আগের কোম্পানিতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু আমার বন্ধু জ্যাক আমাকে বলল তার কোম্পানি অনেক বেশি টাকা দেয়। এটা শুনে আমি তাকে বললাম আমাকেও সেখানে চাকরি পাইয়ে দে। সে আমার সুপারিশ করলো এবং একটি ছোট্ট ইন্টারভিউর পর চাকরি হয়ে গেল। কিন্তু ইন্টারভিউটা খুব অদ্ভুত ছিল। আমাকে এমন কিছু প্রশ্ন করা হলো যেগুলোর আশা করিনি। যেমন, তুমি কি কখনো রাস্তায় তোমার গাড়ি রেখে দৌড়ে পালানোর চেষ্টা করেছো? তুমি কি অন্ধকারকে ভয় পাও? তুমি কি ধর্মীয়? আমি সব প্রশ্নের সৎভাবে উত্তর দিলাম, আর সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। তখন সেই অদ্ভুত প্রশ্নগুলো নিয়ে তেমন ভাবিনি। আমার কাজ ছিল হিমায়িত মাংসের চালান এক ছোট্ট শহরে পৌঁছে দেওয়া। কিন্তু কোম্পানির শর্ত ছিল এই কাজ শুধু রাতেই করতে হবে এবং সকালে পৌঁছানো বাধ্যতামূলক। আমার রাতের শিফটে অভ্যাস ছিল, আর বেতনও ভালো, তাই কোনো অভিযোগ করিনি। যখন প্রথম ডিউটির সময় এলো, জ্যাক আমাকে রাস্তাটা বুঝিয়ে দিল এবং বলল জিপিএস এখানে ঠিকমতো কাজ করে না। ট্রাকে ওঠার আগে সে আমাকে একটি মেসেজ পাঠালো এবং বলল রাস্তায় ওঠার পর এটি শুনে নিও। এতে কিছু জরুরি নিয়ম আছে যেগুলো মানা খুবই গুরুত্বপূর্ণ। আমি তাকে ধন্যবাদ দিয়ে যাত্রা শুরু করলাম। যখন সেই পুরনো রাস্তায় পৌঁছালাম যেটার কথা জ্যাক বলেছিল, তখন তার পাঠানো মেসেজটা করলাম। সেখানে তার কণ্ঠে একটি অডিও রেকর্ডিং ছিল। সে বলেছিল, জ্যাকের বার্তা হলো এমন: হ্যালো পক, কোম্পানিতে স্বাগতম। আমি জানি তুমি একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভার, কিন্তু আমাদের কোম্পানির কিছু নিয়ম আছে যেগুলো ড্রাইভিংয়ের সময় কঠোরভাবে মানতে হবে। এখন আমি সেই নিয়মগুলো বলছি। নিয়ম নম্বর 1, গাড়ির হাই বিম লাইট সবসময় অন রাখবে। ওই রাস্তাটা খুব অন্ধকার। লাইট থাকা সত্ত্বেও যদি আরো বেশি অন্ধকার লাগে, ভয় পাবে না। নিয়ম নম্বর 2, প্রথম 10 মাইলের মধ্যে তোমার ডেড হ্যান্ড লেখা একটি বোর্ড দেখতে পাওয়ার সম্ভাবনা আছে। সেটাকে উপেক্ষা করবে, সোজা চলবে। যদি ঠিক সময় লাইট ব্লিঙ্ক করতে শুরু করে, তাহলে তৎক্ষণাৎ গতি বাড়িয়ে দেবে যতক্ষণ না ব্লিঙ্ক বন্ধ হয়। নিয়ম নম্বর 3, তুমি রাস্তায় এক বৃদ্ধ লোককে লিফট চাইতে দেখতে পারো। গাড়ি থামাবে এবং জিজ্ঞেস করবে কোথায় যাবে। যদি সে বলে কাছের শহর পর্যন্ত, তাহলে তাকে উঠিয়ে নেবে। কিন্তু যদি অন্য কিছু বলে, তাৎক্ষণিক গাড়ি চালিয়ে দেবে এবং পেছনে ফিরে তাকাবে না। নিয়ম নম্বর 4, যদি তাকে তুলেই নাও, তাহলে সে প্রায় 1 ঘন্টা চুপচাপ থাকবে। তারপর সে বলবে আমাকে নামিয়ে দিন। যদিও সেটা একদম নির্জন জায়গায় হয়, তাকে নামিয়ে দিতে হবে। তাকে ঠিক সেখানেই নামিয়ে দেবে। কিন্তু যখন সে রাতের ঘোর অন্ধকারে হাঁটতে হাঁটতে সরে যাবে, তুমি তাকে কখনো দেখবে না, তাকাবে না। নিয়ম নম্বর 5, প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট পর তুমি ট্রাকের পেছন দিক থেকে ঠক ঠক বা ঘর্ষণের শব্দ শুনতে পারো। এগুলো উপেক্ষা করবে। যদি তুমি গাড়ির গতি একই রাখো, তাহলে এই শব্দগুলো দ্রুত থেমে যাবে। নিয়ম নম্বর 6, 30 মাইলের আগে রেডিও পুরোপুরি বন্ধ করে দেবে। শুধু ভলিউম কমানো যথেষ্ট নয়, সম্পূর্ণ অফ করতে হবে। নিয়ম নম্বর 7, 35 মাইলের কাছাকাছি রেডিও হঠাৎ নিজে থেকেই চালু হবে, আর শব্দ খুব জোরে থাকবে। যদি কোনো গান বাজে, তৎক্ষণাৎ বন্ধ করে দেবে। কিন্তু যদি শুধু স্ট্যাটিকের শব্দ আসে, তাহলে তৎক্ষণাৎ ট্রাক থামাবে, ইঞ্জিন বন্ধ করবে, সিটে শুয়ে পড়বে এবং চোখ বন্ধ করে নেবে। নিয়ম নম্বর 8,
কোনোভাবেই নড়াচড়া করবে না। ট্রাকের ছাদে ও কাছে টোকা শোনাবে। এমনও হতে পারে যে ট্রাকের দরজা খুলে যাবে, কিন্তু চোখ বন্ধই রাখবে। যেই খুলুক না কেন, কিছুক্ষণ দেখে দরজা বন্ধ করে চলে যাবে। নিয়ম নম্বর 9, যখন সব শব্দ থেমে যাবে ধীরে ধীরে চোখ খুলবে এবং ড্রাইভার সাইডে জানালার দিকে তাকাবে। যদি কাজ ঘোলা থাকে 1 মিনিট অপেক্ষা করবে, তারপর আবার ড্রাইভিং শুরু করবে। নিয়ম নম্বর 10, 50 মাইলের কাছাকাছি তুমি রাস্তার পাশে 4 পায়ে দৌড়ানো একটি জিনিস দেখতে পাবে। তুমি যত দ্রুতই চলো সে তোমার পাশে থাকবে। কমপক্ষে ঘন্টায় 60 মাইল গতি রাখতে হবে। একটি মোড়ের পরে সেটি গায়েব হয়ে যাবে। যদি মোড়ের পরেও দেখা যায়, পরের মোড় পর্যন্ত গতি আরো বাড়াবে। তোমার হাতে মাত্র 3টি মোড় আছে। নিয়ম নম্বর 11, 70 মাইলের কাছে ট্রাক হঠাৎ বন্ধ হয়ে যাবে। ভয় পাবে না। ইঞ্জিন আবার স্টার্ট করার চেষ্টা করবে। রিয়ার ভিউ মিররে তাকাবে না। যদিও মনে হয় কিছু লোক তোমার দিকে দৌড়ে আসছে, ইঞ্জিন স্টার্ট হলে সঙ্গে সঙ্গে গাড়ি ছুটিয়ে দেবে। নিয়ম নম্বর 12, 80 মাইলের পরে ট্রাকের ভেতর খুব গরম লাগবে। এসি কাজ করবে না। তুমি জ্যাকেট খুলতে পারো, কিন্তু জানালা কোনো পরিস্থিতিতেই খুলবে না। নিয়ম নম্বর 13, ঘুমানো যাবে না। রাস্তা সোজা হলেও চোখ বন্ধ হলেই গাড়ি খাদে পড়ে যেতে পারে। নিয়ম নম্বর 14, যদি বাথরুমে যেতে হয় তাহলে 85 থেকে 90 মাইলের মধ্যে যাবে। হাই বিম লাইট অন রাখবে আর লাইটের বাইরে পা রাখবে না। নিয়ম নম্বর 15, যখন ফিরে আসবে তখন ট্রাকের পেছনে কোনো নড়াচড়া দেখতে পেতে পারো, তার পেছনে যাবে না। সে তোমাকে ট্রাকের চারদিকে ঘুরিয়ে রাখবে যাতে তুমি বেশি সময় বাইরে থাকো। নিয়ম নম্বর 16, যদি প্রস্রাব করার সময় দূর থেকে তীব্র চিৎকার শুনতে পাও, তৎক্ষণাৎ ট্রাকের দিকে দৌড়াবে এবং গাড়ি চালিয়ে দেবে। চাইলে ভয়ে কাপড় নষ্ট হয়ে যাক, তবুও থামবে না। নিয়ম নম্বর 17, রাত প্রায় 3টা বাজে তোমার ফোনে কল আসবে। কোনো অবস্থাতেই কল ধরবে না। যদিও কলটা আমার নামেই আসে। সে 3 বার কল করবে, তারপর মেসেজ দেবে। মেসেজও খুলবে না। নিয়ম নম্বর 18, 100 মাইলের কাছাকাছি সামনে থেকে কোনো গাড়ির লাইট দেখা যাবে, তাৎক্ষণিক নিজের লাইট বন্ধ করবে। গাড়িটিকে যেতে দেবে, হর্ন বাজাবে না। নিয়ম নম্বর 19, যদি সেই গাড়ি পাশ কাটিয়ে আবার তোমার দিকে ঘুরে আসে, সর্বোচ্চ গতিতে পালাবে এবং আশা করবে তুমি তার চেয়ে দ্রুত। নিয়ম নম্বর 20, 120 মাইলে একটি 20 লেখা বোর্ড আসবে। গতি কমিয়ে 20 রাখবে। গতি বেশি হলে শব্দ হবে আর তাতে তারা তোমার দিকে নজর দিতে পারে। নিয়ম নম্বর 21, 130 মাইলের কাছে তুমি একজন মহিলাকে হাত নাড়তে দেখবে সাহায্যের জন্য। গাড়ি থামাবে না, তার দিকে তাকাবেও না। সে পেছনে পড়ে গেলে রিয়ার ভিউ মিররে দেখবে। যদি সে তখনও রাস্তায় দাঁড়িয়ে থাকে, তুমি নিরাপদ। যদি সে গায়েব হয়ে যায়, তাহলে শুধু সামনে তাকিয়ে চলো এবং প্যাসেঞ্জার সিটের দিকে কখনোই তাকাবে না। নিয়ম নম্বর 22, 140 মাইল পার হলেই তুমি পুরোপুরি নিরাপদ। সেখান থেকে শহর আর দূরে নয়। শেষ নিয়ম, কখনোই রাস্তায় গিয়ে ট্রাক ঘোরানোর চেষ্টা করাবে না। না হলে তুমি এতক্ষণ চালিয়ে যাবে যতক্ষণ না ফুয়েল শেষ হয়। ফুয়েল শেষ হলে তোমার মৃত্যু নিশ্চিত। জিপিএস ব্যবহার করবে না। এটি তোমাকে এমন একটি কাঁচা রাস্তায় নিয়ে যাবে যেখানে তুমি শুধু ঘুরতেই থাকবে। জ্যাকের বার্তা শোনা শেষ করতেই আমি হেসে ফেললাম। আমার মনে হলো সে শুধু আমার সঙ্গে মজা করছে। এত আজব নিয়ম কোনো রাস্তায় কিভাবে থাকতে পারে? আমি মাথা ঝাঁকালাম এবং গাড়ি চালাতে লাগলাম, কিন্তু হঠাৎ আমার ট্রাকের হেডলাইট ঝাপসা হতে শুরু করলো। একবার, তারপর আবার, তারপর আবার, তারপর বারবার। আমার হৃৎপিণ্ড জোরে ধুকফুক করতে লাগলো। তাৎক্ষণিক আমার মনে পড়লো জ্যাকের কথা। আমি অ্যাক্সিলেটরে চাপ দিলাম এবং ট্রাক আরো দ্রুত চালাতে লাগলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই লাইট ঠিক হয়ে গেল।
আমি গভীর শ্বাস নিলাম এবং নিজেকে বোঝাতে লাগলাম শুধু বৈদ্যুতিক সমস্যা কিছু না। কিন্তু তবুও বুকের ভেতর একটা অদ্ভুত ভয় গেঁথে বসে গেল। আমি চোখ রাস্তায় স্থির রেখে এগিয়ে চলছিলাম। চারদিকে ঘন অন্ধকার, হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। রাস্তার দুপাশে গাছগুলো দাঁড়িয়ে যেন নিঃশব্দে আমাকে দেখছিল। হঠাৎ সামনে একটা বোর্ড চোখে পড়ল। কাছাকাছি যেতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। বোর্ডে লেখা ছিল ডেড এন্ড। মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। এটাই সেই জিনিস যার কথা জ্যাক বলেছিল এক মুহূর্তের জন্য। ব্রেক চাপার কথা মাথায় এলো, কিন্তু ঠিক তখনই জ্যাকের গোলা কানে বাজল। আমি সাহস করে গতি কমালাম না। বোট পার হতে না হতেই রাস্তা আরো নিঃসঙ্গ হয়ে গেল। গাছ আরো ঘন হয়ে উঠল। হেডলাইটের আলো যেন অন্ধকার ভেদ করতে পারছিল না। কিছু মাইল যাওয়ার পর আমি রাস্তার পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। প্রথমে মনে হলো গাছের ছায়া, কিন্তু কাছে যেতেই সেটা নড়াচড়া করতে লাগলো। একজন বৃদ্ধ লোক, লম্বা কোট পরা, মাথা নিচু, আর তার হাত তুলছে, লিফট চাইছে। স্টিয়ারিং ধরে থাকা আমার হাত শক্ত হয়ে গেল। এই দৃশ্য ঠিক জ্যাক যা বলেছিল। আমি গাড়ির গতি কমালাম। হৃদস্পন্দন আরো বাড়ছিল। আমি জানালা সামান্য নামিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কোথায় যেতে চান? বৃদ্ধ ব্যক্তি ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুত, অস্বাভাবিক। সে আস্তে বলল, সবচেয়ে কাছের শহর। আমি সঙ্গে সঙ্গে দরজা খুললাম। সে চুপচাপ ট্রাকে উঠে বসল। আর সত্যি সে পুরোপুরি চুপচাপই থাকলো। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, শুধু নীরবতা। ট্রাকের ভেতরে এক অদ্ভুত চাপা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। আমি মাঝে মাঝে তার দিকে তাকানোর চেষ্টা করছিলাম, কিন্তু প্রতিবারই দেখতাম সে সোজা সামনে তাকিয়ে আছে। প্রায় 1 ঘন্টা কেটে গেল। হঠাৎ সে বলল, এখানে গাড়ি থামাও। আমি অবাক হয়ে বাইরে তাকালাম। চারদিকে পুরো নির্জন, চারপাশে শুধু জঙ্গল আর অন্ধকার। কিন্তু আমার জ্যাকের শেখানো নিয়ম মনে ছিল। আমি গাড়ি থামিয়ে দিলাম। সে ধীরে ধীরে নিচে নেমে গেল এবং কিছু না বলেই অন্ধকারের দিকে হাঁটতে শুরু করলো। আমার খুব ইচ্ছে করছিল তার দিকে তাকাই, কিন্তু জোর করে চোখ রাস্তার দিকেই রাখলাম। কয়েক মুহূর্তের মধ্যে সে অন্ধকারে মিলিয়ে গেল। আমি গভীর নিঃশ্বাস নিলাম এবং আবার গাড়ি চালাতে শুরু করলাম। কিন্তু গতি বাড়াতেই হঠাৎ ট্রাকের পেছন থেকে জোরে ঠক ঠক শব্দ হলো। তারপর আরেকটা, তারপর আরো একটা। যেন কোনো ভারী জিনিস ট্রাকের পেছনে আঘাত করছে। শরীরের ভেতর সরে গিয়ে শীতল একটা স্রোত বয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার মাথায় জ্যাকের আরেকটা নিয়ম ভেসে উঠল। পেছন থেকে শব্দ এলো, তা অপেক্ষা করতে হবে। আমি দাঁত চেপে ধরে গাড়ির গতি একই রাখলাম, কিন্তু শব্দগুলো বাড়তেই থাকলো। মনে হচ্ছিল যেন কোনো কিছু ট্রাকের পেছনে দৌড়াচ্ছে। আমি রিয়ার ভিউ মিররের দিকে তাকানোর কথা ভাবলাম, কিন্তু নিজেকে থামালাম। জ্যাক পরিষ্কার করে বলেছিল পেছনে তাকানো যাবে না। কয়েক মিনিট পর হঠাৎ শব্দগুলো থেমে গেল, যেন কিছুই ঘটেনি। কিন্তু আমার হাত তখন ঘামে ভিজে গেছে। প্রথমবার বুঝলাম জ্যাক হয়তো মজা করেনি। ট্রাকের পেছন থেকে আসা সেই ঠক ঠক শব্দগুলো হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। কয়েক মুহূর্তের জন্য সম্পূর্ণ নীরবতা নেমে এলো। শুধু ইঞ্জিনের শব্দ আর টায়ারের নিচে রাস্তার হালকা ঘর্ষণের আওয়াজ ছিল। আমি গভীর নিঃশ্বাস নিলাম এবং স্টিয়ারিং শক্ত করে ধরলাম। হৃৎপিণ্ড তখনও জোরে জোরে ধুকফুক করছে। নিজেকে বোঝালাম হয়তো আমারই ভুল ধারণা, কিন্তু ভেতরের কোথাও যেন অনুভব হচ্ছিল এই যাত্রা সাধারণ নয়। আমি গাড়ি চালিয়ে যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমার মনে জ্যাকের পরের নিয়মটি ভেসে উঠল। 30 মাইল পার হওয়ার আগে রেডিও বন্ধ করতে হবে। আমি সঙ্গে সঙ্গে রেডিওর দিকে হাত বাড়ালাম। তখনও হালকা শব্দে বাজছিল। আমি সম্পূর্ণ বন্ধ করে দিলাম। ট্রাকের ভেতর এখন আরো বেশি নীরবতা নেমে এলো। কখনো কখনো এই নীরবতাই মানুষকে শব্দের থেকেও বেশি ভয় দেখায়। ট্রাক সোজা এগিয়ে চলছিল। চারদিকে শুধু অন্ধকার, শুধু আমার হেডলাইট রাস্তা আলোকিত করছিল।
আমি 31, 32, 33 মাইলের বোর্ডগুলো পড়তে পড়তে যাচ্ছিলাম। প্রতিটা মাইলের সঙ্গে সঙ্গে আমার হৃদস্পন্দন যেন আরো জোরে বাজতে লাগলো। হঠাৎ রেডিও নিজে থেকেই অন হয়ে গেল, আর এমন জোরে শব্দ হলো যে চমকে প্রায় স্টিয়ারিং ছেড়ে ফেলেছিলাম। আমার নিঃশ্বাস আটকে গেল। ঠিক এমনটাই ঘটবে, জ্যাক আমাকে আগেই বলেছিল। আমি দ্রুত রেডিওর দিকে তাকালাম, কিন্তু সেখানে কোনো গান বাজছিল না, শুধু অদ্ভুত এক খসখসের শব্দ, স্ট্যাটিক। সেই শব্দ শুনেই শরীর কাঁপতে লাগলো। তখনই জ্যাকের আরেকটা নিয়ম মনে পড়ল, শুধু স্ট্যাটিক শোনালে ট্রাক থামাতে হবে। আমি সঙ্গে সঙ্গে ব্রেক চাপলাম। ধীরে ধীরে ট্রাক থেমে গেল। আমার হাত কাঁপছিল। আমি ইঞ্জিন বন্ধ করলাম, আলতো করে সিটের ওপর হেলান দিলাম এবং চোখ বন্ধ করে রাখলাম। হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে মনে হচ্ছিল বাইরে থেকেও শোনা যাবে। কয়েক মুহূর্ত কোনো কিছুই ঘটল না। তারপর ট্রাকের জানালায় হালকা টকটক শব্দ হলো। আমি নিঃশ্বাস ধরে রাখলাম। এরপর ছাদের ওপর কারো হাঁটার মতো শব্দ। মনে হচ্ছিল যেন কোনো এক প্রাণী ট্রাকের ওপর দিয়ে হাঁটছে। আমার চোখ তখনও বন্ধ, খুলবার সাহস পাচ্ছিলাম না। হঠাৎ কেউ যেন ট্রাকের দরজাটা জোরে ঝাঁকিয়ে দিল। আমার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে গেল। মাথায় শুধু একটাই কথা, চোখ খোলা যাবে না, যাই হোক না কেন। কিছুক্ষণ পরে দরজাটা আস্তে করে খুলে গেল। ঠান্ডা বাতাস ভেতরে ঢুকে পড়ল। তারপর অদ্ভুত একটি শব্দ শুনলাম, যেন কেউ খুব নিচু হয়ে মাটির কাছ থেকে শুকছে। শব্দটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। পুরো শরীর কাঁপছিল। কিছু একটার উপস্থিতি ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। মনে হচ্ছিল যেন কেউ আমার মুখের খুব কাছে এসে শ্বাস নিচ্ছে, কিন্তু আমি চোখ বন্ধ রেখেই রইলাম। কয়েক সেকেন্ড পর সেই শব্দ ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। তারপর দরজাটা আবার ধীরে বন্ধ হয়ে গেল। আর কয়েক মুহূর্ত পর ট্রাকের চারপাশের সব শব্দ মিলিয়ে গেল। নীরবতা সম্পূর্ণ, একদম নিস্তব্ধতা হয়ে গেল। আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করলাম। তারপর খুব আস্তে আস্তে চোখ খুললাম। ড্রাইভার সাইডের জানালার দিকে তাকালাম। চারদিকে কাঁচ পুরো ঝাপসা হয়ে আছে। জ্যাকের কথা মনে পড়ল, জানালা ঝাপসা হলে 1 মিনিট অপেক্ষা করবে। আমি চুপচাপ বসে রইলাম। 1 মিনিট পরে সেই কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি গভীর শ্বাস নিয়ে ইঞ্জিন স্টার্ট করলাম। ট্রাক আবার চলতে শুরু করলো, কিন্তু এবার আমার মনে আর কোনো সন্দেহ রইল না, এই যাত্রা স্বাভাবিক নয়। আর জ্যাকের সব নিয়মই ছিল বাঁচার জন্য। আমি গতি বাড়ালাম এবং রাস্তার দিকে মনোযোগ দিলাম। কয়েক মাইল যাওয়ার পর হঠাৎ রাস্তার ধারে কিছু নড়াচড়া চোখে পড়ল। প্রথমে ভেবেছিলাম কোনো জন্তু হবে, কিন্তু তারপর সেই জিনিসটি খুব দ্রুত নড়তে শুরু করলো। আমি হেডলাইট সেই দিকে ঘুরালাম, আর যা দেখলাম তাতে আমার রক্ত যেন জমে গেল। একটা অদ্ভুত জীব রাস্তার পাশে দৌড়াচ্ছিল 4 পায়ে, কিন্তু তার শরীর মানুষের মতো, আর সেটা আমার ট্রাকের সমান গতিতে দৌড়াচ্ছিল। এটা কোনো সাধারণ জন্তু ছিল না। তার শরীর অস্বাভাবিক, হাত পা ভীষণ লম্বা, আর কখনো কখনো মাথা ঘুরিয়ে আমার দিকে তাকাচ্ছিল। আমি স্পিডোমিটারের দিকে তাকালাম। 60 মাইল প্রতি ঘন্টা। জ্যাকের নিয়ম মনে পড়ল, কমপক্ষে 60 মাইল ধরে রাখতে হবে। আমি অ্যাক্সিলেটরে আরো জোর দিলাম। ট্রাক আরো দ্রুত চলতে লাগলো, কিন্তু সেই প্রাণী এখনো আমার পাশে দৌড়াচ্ছিল, যেন গতি তার ওপর একদমই প্রভাব ফেলছে না। আমি আরেকবার তাকানোর চেষ্টা করলাম, কিন্তু যতবার তাকাই সে নিজের মাথা ঘুরিয়ে আমার দিকে তাকায় এবং তার চোখ দুটি হেডলাইটে সাদা আলোয় ঝলসে ওঠে। আমার পুরো শরীর শিরশির করে উঠল। আমি দ্রুত রাস্তার দিকে মন দিলাম। জ্যাক বলেছিল রাস্তার দিকে তাকিয়ে থাকবে, সামনে বাঘ আছে। আমি সামনে তাকালাম, দেখলাম সত্যি রাস্তা বাঘ নিচ্ছে। আমার হৃদস্পন্দন আরো জোরে উঠল। স্টিয়ারিং শক্ত করে ধরলাম। বাঘের কাছাকাছি পৌঁছাতে সেই প্রাণী হঠাৎ রাস্তার ধার থেকে সরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আমি রিয়ার ভিউ মিররে তাকাতে চেয়েছিলাম, কিন্তু নিজেকে থামালাম। জানি না সে এখনো আশেপাশে আছে কিনা।
আমি গভীর শ্বাস নিয়ে ট্রাককে সোজা রেখেছিলাম। কিছুক্ষণ সব ঠিক ছিল। হঠাৎ ট্রাকের ইঞ্জিন অদ্ভুত শব্দ করতে শুরু করলো। একটা ঘরের আওয়াজ আমার হৃদয়ে যেন ডুব দিল। আমি তৎক্ষণাৎ স্পিডোমিটারের দিকে তাকালাম। ইঞ্জিন কাঁপছিল, আর তারপর ট্রাক হঠাৎ থেমে গেল। নীরবতা। আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিলাম। আমার মনে তৎক্ষণাৎ জ্যাকের কথা বাজতে লাগলো। 70 মাইলের কাছাকাছি ট্রাক বন্ধ হয়ে যাবে। আমার শ্বাস ত্বরান্বিত হলো। আমি চাবি ঘোরালাম, ইঞ্জিন চালু করার চেষ্টা করলাম, কিন্তু সে শুধু খড়খড় করছে, শুরু হচ্ছে না। ঠিক তখনই রাস্তার পেছন থেকে অদ্ভুত আওয়াজ এলো। প্রথমে দূর থেকে, ধীরে ধীরে কাছাকাছি আসছে, যেন কোনো কিছু দ্রুত দৌড়াচ্ছে। আমি আস্তে আস্তে রিয়ার ভিউ মিররের দিকে তাকাতে চেয়েছিলাম, কিন্তু জ্যাকের কথা মনে পড়ল। পিছনে তাকিও না। আমার আঙ্গুল কাঁপছে। আমি আবার চাবি ঘোরালাম। ইঞ্জিন হঠাৎ জোরে আওয়াজ দিল, কিন্তু শুরু হলো না। পেছন থেকে যে আওয়াজ আসছিল তা আরো কাছে চলে এলো। এখন মনে হচ্ছিল একাধিক জিনিস দৌড়াচ্ছে, তাদের পদধ্বনি রাস্তা দোলাচ্ছে। আমার শ্বাস ত্বরান্বিত হলো। আমি চাবি আবার ঘোরালাম। এবার ইঞ্জিন হঠাৎ গর্জন করে চলতে শুরু করলো। আমি এক মুহূর্ত স্থির থাকিনি। এক্সিলেটর ধরেই ট্রাককে সমস্ত শক্তি দিয়ে এগিয়ে দিলাম। পেছনে তাকাইনি, তাকাতে চাইলেও সাহস হয়নি। কিন্তু আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম পেছন থেকে সেই জিনিস এখনো দৌড়াচ্ছে। কিছু মুহূর্ত পরে ধীরে ধীরে তার আওয়াজ দূরে চলে গেল। অবশেষে সব চুপচাপ। আমি গভীর শ্বাস নিয়েছি। আমার হাত এখনো কাঁপছিল। রাস্তার দিকে নজর রেখে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি, যেমন এই যাত্রা এখনো শেষ হয়নি এবং সবচেয়ে বিপজ্জনক অংশ এখনো বাকি। রাস্তার দিকে চোখ রাখলাম। ট্রাক এগিয়ে চলল। কিছুক্ষণ পরে অদ্ভুত অনুভূতি হলো। ট্রাকের ভেতরে হঠাৎ তাপ বেড়ে গেল। প্রথমে ভেবেছিলাম হয়তো আমার মস্তিষ্কই খেলা করছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ঘাম আমার কপালে পড়তে লাগলো। আমি এসি চালু করার চেষ্টা করলাম, কিন্তু পুরোপুরি কাজ করছিল না। এরপর আমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে জ্যাকের নিয়ম মনে করলাম। ট্রাক প্রায় 80 মাইলের কাছে পৌঁছালে ভেতরে প্রচন্ড গরম হয়ে যাবে। এসি কাজ করবে না, জানালা কোনোভাবেই খোলা যাবে না। আমার নজর সঙ্গে সঙ্গে জানালার দিকে গেল। কিছু মুহূর্তের জন্য মনে হলো জানালা খুলে ঠান্ডা বাতাস নেওয়া যায়, কিন্তু আমি সঙ্গে সঙ্গে নিজেকে থামালাম। আমি জানতাম এখন পর্যন্ত জ্যাকের সব কথাই সত্যি প্রমাণিত হচ্ছে। আমি নিজের জ্যাকেট খুলে সিটের পাশে ফেললাম। গরম তারপরও কম ছিল না। মনে হচ্ছিল যেন ট্রাকের ভেতরে আগুন জ্বলে, কিন্তু আমি গাড়ি চালাতে থাকলাম। কিছু মাইল যাওয়ার পর হঠাৎ আমার ফোন বাজতে লাগলো। আমি চমকে গেলাম। ফোনের দিকে দেখলাম স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আছে ইনকামিং কল। আমার হৃৎপিণ্ড দ্রুত ধড়ফড় করতে লাগলো। সঙ্গে সঙ্গে জ্যাকের কথা মনে পড়ল। রাত প্রায় 3টার সময় ফোন আসবে, কোনোভাবেই কল ধরো না, তুমি যতই কেউ হও। আমি ফোনকে অপেক্ষা করলাম। ফোন বাজতে লাগলো। কিছুক্ষণ পর বন্ধ হলো। আমি শান্তি পেলাম, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে ফোন আবার বাজতে শুরু করলো। এবারও কল ধরেনি। আমার হাত ঘামে ভিজে গেছে। আমি শুধু রাস্তার দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ পর ফোন বন্ধ হয়ে গেল এবং কয়েক মুহূর্ত পরে একটি মেসেজ এলো। আমি ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। মনে হচ্ছিল মেসেজ করে দেখতে হবে, কিন্তু নিজেকে থামালাম। জ্যাক বলেছিল মেসেজও খোলো না। আমি ফোন উল্টো করে সিটে রেখে দিলাম। কিছুক্ষণ পরে রাস্তার সামনে দুটি লাইট দেখলাম, যেন কোনো গাড়ি সামনে থেকে আসছে। প্রথমে শান্তি লাগলো। অবশেষে এই শুনশান রাস্তায় কেউ আসে, কিন্তু সঙ্গে সঙ্গে আমার মনে জ্যাকের পরবর্তী নিয়মের কথা এলো। সামনের গাড়ির লাইট এলে সঙ্গে সঙ্গে নিজের লাইট বন্ধ করে দাও। আমার হৃৎপিণ্ড জোরে ধড়ফড় করতে লাগলো।
সঙ্গে সঙ্গে হেডলাইট বন্ধ করলাম। এখন চারপাশে সম্পূর্ণ অন্ধকার, শুধু সামনে আসা গাড়ির লাইট ধীরে ধীরে কাছে আসছিল। গাড়ি আমার পাশে চলে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি সেই গাড়ি ঠিক মতো দেখতে পারিনি। শুধু ঝলমল আলো আর কয়েক সেকেন্ডের ছায়া দেখতে পেলাম। তারপর গাড়ি চলে গেল। আমি আবার হেডলাইট চালু করলাম। রিয়ার ভিউ মিররে দেখলাম গাড়ি দূরে যাচ্ছে। শান্তি পেলাম, কিন্তু হঠাৎ সেই লাইট থেমে গেল। ধীরে ধীরে গাড়ি ঘুরতে লাগলো। আমার হৃৎপিণ্ড যেন বুকের বাইরে চলে আসার মতো লাগলো। জ্যাকের নিয়ম আমার মনে বাজতে লাগলো, যদি গাড়ি তোমার দিকে ফিরতে শুরু করে তাহলে সম্পূর্ণ গতিতে পালাও। আমি সঙ্গে সঙ্গে অ্যাক্সিলেটর পুরো শক্তিতে চাপলাম। ট্রাক জোরে এগোতে লাগলো, ইঞ্জিন গর্জন করতে লাগলো। আমি মিররে দেখলাম সেই গাড়ি সত্যি আমার দিকে দ্রুত আসছে। তার লাইট আরো তীব্র হয়ে গেছে। আমার হাত স্টিয়ারিংয়ে কাঁপছিল। আমি সম্পূর্ণ গতিতে রাস্তা ধরে এগোতে লাগলাম। আমার মনে শুধু একটি প্রার্থনা ছিল, আমার ট্রাক সেই গাড়ির থেকে দ্রুত হোক। কয়েক মিনিট পর হঠাৎ সেই লাইটগুলো অদৃশ্য হয়ে গেল, যেন গাড়ি কখনোই ছিল না। রাস্তা আবার শুনশান হয়ে গেল। আমি গভীর নিঃশ্বাস নিলাম, কিন্তু জানতাম এই যাত্রা এখনো শেষ হয়নি, এবং সম্ভবত সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা এখনো আমার অপেক্ষায় আছে। আমি ট্রাকের গতি কিছুটা কমালাম। এ পর্যন্ত আমি এতটা ভয় পেয়েছিলাম যে প্রতিটি ছোট ঘটনা আমাকে চমকে দিত। রাস্তা দীর্ঘ, শুনশান ছিল। চারপাশে ঘন জঙ্গল এবং গভীর অন্ধকার। শুধু ট্রাকের হেডলাইট রাস্তা আলোকিত করছিল। আমি মাইল বোর্ডগুলো দেখছিলাম, 115 মাইল, 118 মাইল। আমার নজর বারবার রাস্তা ও মিররের দিকে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একজন নারী দেখলাম। সে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছিল সাহায্যের জন্য। আমার হৃদয় জোরে ধড়ফড় করতে লাগলো। সঙ্গে সঙ্গে জ্যাকের নিয়ম মনে পড়ল। প্রায় 130 মাইলের কাছে একজন নারী সাহায্যের জন্য হাত নাড়াতে দেখা যাবে। গাড়ি থামাবে না, তার দিকে তাকাবে না। কিন্তু সমস্যা হলো, আমি তাকে আগেই দেখেছি। সে সাদা কাপড়ে, তার লম্বা চুল মুখে পড়ে আছে। সে ক্রমাগত হাত নাড়াচ্ছিল। মনে হচ্ছিল সে খুব ভীত। আমার মনে এক মুহূর্তের জন্য ভাব এলো, হয়তো সে সত্যি কোনো সমস্যায় আছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমি যাকে নিয়ম মনে করলাম, এখন পর্যন্ত তার প্রতিটি কথা সত্যি প্রমাণিত হয়েছে। আমি নজর রাস্তার ওপর রাখলাম এবং ট্রাকের গতি ধরে রাখলাম। যখন আমি তার পাশে দিয়ে গেলাম, আমি ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাইনি, শুধু রাস্তা, শুধু সামনে। কয়েক সেকেন্ড পরে সে নারী পেছনে থেকে দূরে চলে গেল। আমার হাত ঘামে ভিজে গেছে। জ্যাক বলেছিল, যখন সে পেছনে চলে যাবে তখন মিরর দেখো। আমি ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে দেখলাম সেই নারী এখনো রাস্তার ধারে দাঁড়িয়েছিল। সে আর নড়ছিল না। আমি গভীর নিঃশ্বাস নিলাম, এর মানে সব ঠিক আছে। কিন্তু যখন আমি আবার সামনে তাকালাম, আমার হৃদয় যেন থমকে গেল। যাত্রী সিটে কেউ বসেছিল। আমি ধীরে ধীরে ঘাড় ঘোরালাম। সে একই নারী, সাদা কাপড়ে, লম্বা চুল, চুপচাপ আমার দিকে তাকাচ্ছিল। আমার শরীর যেন পাথরের মতো হয়ে গেল। জ্যাকের কথা মনে পড়ল, যদি মিররে সেই নারী অদৃশ্য হয়ে যায়, যাত্রী সিটের দিকে তাকিও না। কিন্তু আমি দেরি করেছিলাম। আমি তাকে দেখে ফেলেছিলাম। নারী ধীরে ধীরে হাসতে লাগলো। তার হাসি অমানবীয় ছিল। মুখ সাধারণের চেয়ে বেশি খোলা এবং চোখ সম্পূর্ণ কালো। তারপর সে ধীরে ধীরে বলল, তুমি আমাকে দেখে ফেলেছ। আমার হাত স্টিয়ারিংয়ে কাঁপছিল। আমি সঙ্গে সঙ্গে নজর রাস্তার দিকে রাখলাম। আমি কিছু বলিনি, শুধু ট্রাক চালিয়ে যাচ্ছিলাম। কয়েক মুহূর্ত পর ট্রাকের ভিতরে হঠাৎ শীতলতা বিস্তৃত হলো। আমার নিঃশ্বাস থেকে ধোঁয়া বের হতে লাগলো। আমি তার দিকে তাকানোর সাহস পেলাম না, কিন্তু আমি অনুভব করতে পারছিলাম সে এখনো আমার পাশে বসে আছে। হঠাৎ সে জোরে হাসতে লাগলো, একটি ভয়ঙ্কর হাহাকার যা পুরো ট্রাকে প্রতিধ্বনি করতে লাগলো। আমি অ্যাক্সিলেটর আরো শক্তভাবে চাপলাম। মাইল বোর্ড দ্রুত পেরোতে লাগলো। 135 মাইল, 137 মাইল, 139 মাইল। হঠাৎ যখন আমি 140 মাইল বোর্ডের কাছে পৌঁছালাম, তার হাসি থেমে গেল। ট্রাকের ভেতরে আবার নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে যাত্রী সিটের
দিকে দেখলাম নারী অদৃশ্য হয়ে গিয়েছিল। সিট খালি। আমি গভীর নিঃশ্বাস নিলাম। হাত এখনো কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমি প্রায় গন্তব্যে পৌঁছে গিয়েছি। কয়েক মাইল দূরে শহরের হালকা আলো দেখা গেল। আমি প্রথমবার শান্তি অনুভব করলাম। আমার মনে একটাই কথা, জায়গা আগে থেকে কেন আমাকে জানায়নি যে রাস্তা চালানো শুধু একটি কাজ নয়, বরং বেঁচে থাকার পরীক্ষা। আমার হাতে এখনো হালকা কাঁপছিল। আমি গভীর নিঃশ্বাস নিয়ে ট্রাককে সরাসরি রাস্তার দিকে চালালাম। কয়েক মাইল পর আমি ছোট শহরে প্রবেশ করলাম। জায়গাটি অদ্ভুতভাবে নীরব। রাস্তা খালি, দোকানপাট বন্ধ। মনে হচ্ছিল এখানকার মানুষরা অনেক আগেই ঘুমিয়ে গেছে। জিপিএস ছাড়া আমি সেই পথ নিয়েছিলাম যা জ্যাক বলেছিল। কিছুক্ষণ পর আমি একটি পুরনো গুদামে পৌঁছালাম। সেই ডেলিভারি পয়েন্ট ছিল। আমি ট্রাক থামালাম এবং ইঞ্জিন বন্ধ করলাম। কয়েক মুহূর্ত পর্যন্ত আমি সেখানেই বসে থাকলাম। আমার হৃদয় এখনো তীব্রভাবে ধড়ফড় করছিল। তারপর আমি নিচে নেমে এলাম। রাতের হাওয়া ঠান্ডা ছিল এবং রাস্তার তুলনায় এখানে নীরবতা আমাকে অদ্ভুত মনে হচ্ছিল। গুদামের দরজা ধীরে ধীরে খুলল। ভেতর থেকে একজন বুড়ো লোক বেরিয়ে এলো। সে আমাকে দেখল এবং হালকা হেসে বলল, তুমি প্রথমবার এসেছ, তাই না? আমি বিস্ময়ে তাকালাম এবং মাথা নাড়ালাম। সে ট্রাকের দিকে তাকালো এবং বলল, ভালো হয়েছে, তুমি ঠিক সময়ে পৌঁছেছ। আমি একটু হেসকি দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কিভাবে জানলেন আমি ঠিক সময়ে পৌঁছেছি? সে হালকা হেসে বলল, কারণ যারা দেরিতে আসে তারা প্রায়শই পৌঁছায় না। আমার মধ্যে ভয়ের একটি ঢেউ ছড়িয়ে পড়ল। সে কয়েকজনকে ডেকে ট্রাক থেকে মালামাল নামাতে শুরু করলো। আমি সেখানেই দাঁড়িয়ে তাদের দেখছিলাম। আমার মনের মধ্যে সে রাতের সব ঘটনা ঘুরপাক খাচ্ছিল। সেই বুড়ো লোক, সেই অদ্ভুত, সেই ফোন কল, সেই নারী। কিছুক্ষণ পর আমি সাহস করে বুড়ো লোককে জিজ্ঞেস করলাম, এই রাস্তা আসলে কি? বুড়ো লোক কয়েক মুহূর্ত আমার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, এই রাস্তা সাধারণ রাস্তা নয়। আমি নিঃশব্দে শুনতে থাকলাম। সে বলল, অনেক বছর আগে এখানে একটি পুরনো শহর ছিল। এক রাত সেখানে একটি অদ্ভুত দুর্ঘটনা ঘটেছিল। মানুষ বলে সেই রাতের পর এই রাস্তা ঠিক থাকে না। আমার শরীর ভয়ে ঢেউ ছড়িয়ে পড়ল। আমার ভয়ে দম বন্ধ লাগছিল। ধীরে ধীরে বললাম, তাহলে কোম্পানি কেন এখান থেকে মালামাল পাঠায়? বুড়ো লোক কিছুক্ষণ চুপ ছিল, তারপর বলল, কারণ এটি সবচেয়ে ছোট পথ এবং কোম্পানিকে এমন ড্রাইভার দরকার যারা নিয়ম মেনে চলে। আমি সঙ্গে সঙ্গে জ্যাকের কথা জানতে চাইলাম। জ্যাক আমাকে সব নিয়ম শিখিয়েছিল। বুড়ো লোকের মুখ হঠাৎ গুরুতর হয়ে গেল। সে আমার দিকে তাকালো এবং ধীরে ধীরে বলল, জ্যাক? আমি বললাম, হ্যাঁ জ্যাক, তিনি আমাকে চাকরি দিয়েছিলেন। কিছুক্ষণ চুপ থাকার পর তিনি আবার বলল, জ্যাক এই কোম্পানিতে আগে ড্রাইভার ছিল। আমার হৃদয় তীব্রভাবে কাঁপতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন সে কোথায়? বুড়ো লোক রাস্তার দিকে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, সে 3 বছর আগে এই রাস্তা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ফোন বের করে জ্যাকের নম্বর দেখার চেষ্টা করলাম, কিন্তু চোখ বিস্ময় দিয়ে বড় হয়ে গেল। ফোনে জ্যাকের নম্বর উপস্থিতি নেই, যেমন তিনি কখনোই ছিলেন না। সেই সময় আমার ফোনে একটি নতুন মেসেজ এলো। স্ক্রিনে শুধু একটি লাইন লেখা ছিল, আগামী সপ্তাহে তোমার আবার ডিউটি, এবং মনে রেখো, নিয়ম কখনো ভুলবে না। আমি ধীরে ধীরে মাথা উঁচু করে সে রাস্তাটির দিকে তাকালাম। একই অন্ধকার রাস্তা যা শহরের বাইরে জঙ্গলে মিলিয়ে যাচ্ছে, এবং সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে হয়তো আমি এই রাস্তা দিয়ে শুধু একবারই যাব না, বরং এটি এখন থেকে আমার কাজের অংশ হয়ে থাকবে। এই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ঘটনাটি আমি রেডিট থেকে সংগ্রহ করেছি। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।